পাইনি, তারে হিসাব মিলাতে কোনো মন নহে রাজি কি পাইনি। আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে, বাজি কি পাইনি। ভালোবেসেছিল এই ধরনীর, ভালোবেসেছিল, ভালোবেসেছিল এই ধরনীর, ভালোবেসেছিল। সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তের দক্ষিণ সমীরে ভরেছে আমারি সাজি কি পাইনি। নয়নের জল গভীর গাহনে আছে হৃদয়ের তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে সাধনা। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার, তাই নিয়ে কে বা করে হাহাকার। সুর তবু লেগেছিল বারে বার, মনে পড়ে তাই আজি কি পাইনি। এবার আমাদের বক্তৃতা শুরুর পালা, কিন্তু তার আগে আমি কয়েকটি কথা আপনাদের সামনে এই প্রসঙ্গে রাখতে চাই এবং আমাদের সম্মানীয় বক্তা অধ্যাপক পবিত্র সরকারের একটা সংক্ষিপ্ত পরিচিতিও উপস্থাপন করতে চাই। আমি আমার কথা লিখেই বলছি, তাতে সুবিধে এই যে আপনাদের কাছে বিষয়গুলো সহজ এবং সুন্দরভাবে আনইন্টারাপ্টেড ভাবে পৌঁছতে পারবে। মাতৃভাষায় শিক্ষা একটি বহু চর্চিত ও গুরুত্বপূর্ণ বিষয়। ঔপনিবেশিক শাসনের পথ ধরে এই আলোচনা পৃথিবীর বিভিন্ন দেশে জনপরিসরে গুরুত্ব পেয়ে এসেছে। ভারতবর্ষের ইতিহাসের দিকে তাকালে দেখব, বিভিন্ন কালে শিক্ষণ প্রকরণ বিষয়ে যারা ভেবেছেন তাদের ভাবনাও ভাষা চিন্তার সঙ্গে বিবর্তিত ও পরিমার্জিত হয়েছে। আধুনিকতার যে প্রকল্প আমাদের ইউরোপমুখী করেছিল, সেখানেও একটা বড় আলোচনার পরিসর তৈরি হয়েছিল শিক্ষার ভাষা সম্বন্ধে। এই বিষয়ে রবীন্দ্রনাথের ভাবনা 20 শতকের গোড়ার দিকে আমাদের আলোকিত করেছিল যথেষ্ট। জনপরিসরে মাতৃভাষার ব্যবহার, তার প্রায়োগিক দিকসমূহ এবং সমাজ পরিসরে মাতৃভাষার স্থানাঙ্কের ওপর দাঁড়িয়ে নির্ধারিত হয়েছে জাতীয়তাবোধ, এমনকি বিশ্বের সঙ্গে ব্যক্তির আত্মিক যোগের সম্পর্ক। শিক্ষার হেরফের, প্রসঙ্গ কথা, শিক্ষার বাহন ইত্যাদি প্রবন্ধে সাধনা পত্রিকায় প্রকাশিত বিবিধ লেখালেখির মধ্যে দৃক্পাত করলে আমরা দেখতে পাবো যে রবীন্দ্রনাথ জনপরিসরের চলিষ্ণু এই সমস্যা নিয়ে নিরন্তর ভেবে চলেছিলেন, কার্যকরী পথ অনুসন্ধানের খোঁজ চালিয়েছিলেন। প্রবাসীতে প্রকাশিত হিন্দু বিশ্ববিদ্যালয় প্রবন্ধেও সেসব কথা রয়েছে। আর শেষ জীবনে শিক্ষার সাঙ্গীকরণ, শিক্ষার বিকিরণ, বিশ্ববিদ্যালয়ের রূপ ইত্যাদি প্রবন্ধ বক্তৃতামালায় সেই ভাবনা আরো গভীর প্রত্যয়ে প্রকাশিত হয়েছে। নিজে হাতে বিশ্বভারতীর মধ্যে দিয়ে নিরীক্ষা করেছেন ভারতবর্ষের সেই ঐতিহাসিক শিক্ষণ পদ্ধতির স্বরূপ। তবুও শেষ পর্যন্ত তা বৃহত্তর জনমানসে চিন্তায়
কাঙ্ক্ষিত প্রভাব বিস্তার কি করে উঠতে পেরেছে? এই প্রশ্ন আজও থাকছে। স্যাডলার কমিশনের রিপোর্ট 1919 সালে রবীন্দ্রনাথের এই শিক্ষা ভাবনা নথিবদ্ধ করেছিল। বলা যায় ঔপনিবেশিক শাসকের চোখে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনা। এইসব প্রবন্ধগুলিতে যে কথা বলা হয়েছে তার নির্যাস আমরা ওই রিপোর্টের মধ্যে একরকম ভাবে পাই। আজ কলোনি প্রমুক্ত আমরা এসব থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছি। একটা গোটা বাংলা ভাষার রাষ্ট্র আজ আমাদের পাশে উচ্চকিত। এপার ওপার মিলে প্রায় 24 কোটি মানুষের বুনিয়াদী শিক্ষার বাহন আজ মাতৃভাষা বাংলা। বিশ্বায়িত সংস্কৃতির পটে বাংলা ভাষা কেন্দ্রিক সংস্কৃতি এখন একটা অল্টারনেটিভের জন্ম দিয়েছে। ইংরেজির সঙ্গে সমঝোতার সমীকরণ, এমনকি গ্রহণ পরিগ্রহণের সমীকরণের চরিত্রও বদলে গেছে। আজকের দিনে ভারতবর্ষের মতো বহুভাষিক রাষ্ট্র কাঠামোয় দাঁড়িয়ে মাতৃভাষায় শিক্ষার তাৎপর্য অনেকটাই আলাদা। এসব নিয়ে গভীর থেকে গভীরতর অনুধ্যানে যিনি জীবনের একটা বড় সময় ব্যয় করেছেন তাকেই আমরা আহ্বান জানিয়েছি এক দেশনায়কের নামে নামাঙ্কিত এই বিশ্ববিদ্যালয়ের মুক্ত আলোচনার বক্তৃতামালায়। তিনি অধ্যাপক পবিত্র সরকার। দুই বাংলার বাংলাভাষী মানুষের বৌদ্ধিক চর্চায় যিনি জড়িয়ে থেকেছেন নানাভাবে। এই তো কয়েক বছর আগেই ঢাকা থেকে প্রকাশিত বাংলা প্রমিত ব্যাকরণের কাজ সমাপ্ত করে উঠলেন অন্যতম একজন সম্পাদক হিসেবে। এই বাংলার আজও ভাষা গবেষণা পরিসরের প্রতিটি ভাষা বিষয়ক বিতর্কে নিরন্তর প্রতিক্রিয়া দেন তিনি, আমাদের ঋদ্ধ করে তার প্রতিক্রিয়া। ভাষাবিদ পবিত্র সরকার, বৈয়াকরণ পবিত্র সরকার। আজ আপনাদের সামনে তাকে পরিচিত করাবার সৌজন্য আমাকে দেখাতে হচ্ছে শুধুমাত্র এই আয়োজন উপলক্ষে। 1937 সালের 28শে মার্চ বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার সাভারের কাছে বলিয়ারপুর গ্রামে পবিত্র সরকারের জন্ম। স্কুলের গণ্ডি পার করে স্কটিশ চার্চ কলেজে অর্থনীতির সাম্মানিক পাঠ্যক্রমে তিনি ভর্তি হয়েছিলেন। এক বছর বাদে বাংলার সাম্মানিক পাঠ্যক্রমে পুনরায় ভর্তি হন তিনি বঙ্গবাসী কলেজে। 1959 সালে সাম্মানিক বাংলা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বাংলা পড়তে আসেন। 1961 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন স্নাতকোত্তর পরীক্ষায়। অল্প কিছুদিন স্কুলে শিক্ষকতার পরে 1962 সালের নভেম্বর মাসে বঙ্গবাসী কলেজে অধ্যাপনার জীবন শুরু করেন অধ্যাপক পবিত্র সরকার। পরবর্তীতে 1963-তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যের প্রভাষক হিসেবে যোগ দেন। এই কর্মজীবনের অভিমুখ বদলে যায় 70 দশকের শেষ দিকে। 1967 সালে আন্নামালাই বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভাষা বিজ্ঞানের সামার কোর্স এবং পরবর্তীতে 1968 সালে এমএস ইউনিভার্সিটি বরোদায় ভাষা বিজ্ঞানের অ্যাডভান্স কোর্স নেন তিনি। এরপর 1969 সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞানের উচ্চতর পাঠের জন্য যান। ভাষা বিজ্ঞানে পিএইচডি প্রোগ্রামের মধ্যেই মিনেসোটা, শিকাগো, মিশিগান বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেন। 1975-এ দেশে ফিরে আসেন। 76-এ আবার যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তার নিজের বিভাগ বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে। 1976 থেকে 90 পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার পালন করেন 1990-এর 30শে মার্চ পর্যন্ত। টানা 7 বছর উপাচার্যের দায়িত্ব পালন করে 1997 সালে যোগ দেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা সংসদের সহসভাপতি হিসেবে এবং 2003 সালে এখান থেকে অবসর গ্রহণ করেন অধ্যাপক সরকার। এরই পাশাপাশি তিনি 1986 সাল থেকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন। 2003 থেকে 11 পর্যন্ত ছিলেন সেখানের সহসভাপতি। এছাড়াও বহু সারস্বত সংস্থার সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন। সভাপতি ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ 2003 থেকে 2008, সভাপতি ভারতীয় ভাষা পরিষদের 2002 থেকে 2009, সভাপতি নাট্যশোধ সংস্থার 2001 থেকে 2010, 1983 থেকে 1988 পর্যন্ত সাহিত্য একাডেমির সদস্য ছিলেন সঙ্গীত নাটক একাডেমির। অধ্যাপক সরকার আমন্ত্রিত বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন বহু সরকারি কমিটিতে, ইউজিসি ও ন্যাকের দেশ বিদেশের বহু সারস্বত সংস্থায় এবং বিশ্ববিদ্যালয়ে। পশ্চিম বাংলায় প্রাথমিকে ইংরেজি এবং অলচিকি লিপিতে সাঁওতালি ভাষা কমিটির এবং ত্রিপুরা উপজাতি ভাষা কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশনের অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন অধ্যাপক পবিত্র সরকার। বর্তমানে সহসভাপতি হিসেবে যুক্ত আছেন পশ্চিমবঙ্গ সরকারের ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদের সঙ্গে 2017 সাল থেকে। অধ্যাপক পবিত্র সরকার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক নাট্যচর্চা। অভিনয়ের সঙ্গে পরিচয় হয়েছিল আগেই সেই স্কুল জীবনে।
কলেজ বিশ্ববিদ্যালয়ে সে পরিচয় গভীরতর হয়েছিল। নিয়মিত নাটকের অভিনয় করেছেন তিনি। নাটকের প্রথাগত শিক্ষা নিয়েছিলেন দীপেন সেনগুপ্তের কাছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিনীত হয়েছে চিত্তরঞ্জন ঘোষের নাটক দাও ফিরে সে অরণ্য 1960। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছিলেন তিনি। 1960 থেকে 64 কাল পর্বে যুক্ত ছিলেন দীপেন সেনগুপ্তের অনুকার দলের অভিনয়ের সঙ্গে। 1964 শেষে ওতপ্রোত হয়ে যুক্ত হয়েছিলেন নান্দিকারের সঙ্গে। তার আগেই অবশ্য পরিচয় হয়েছিল অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যে পরিচয়ের সূত্র পরবর্তীকালে তাকে প্রাণিত করেছিল নোবেলজয়ী হ্যারল্ড পিন্টারের দ্য বার্থডে পার্টি প্রথম বাংলা অনুবাদ করতে। এই নাটক অভিনীত হয়েছিল 1982 সালে নান্দিমুখের প্রযোজনায়। এরপরেও বিভিন্ন সময়ে অনুবাদ করেছেন কয়েকটি জাপানি কিয়োগেন, বুশু, শিক্ষিত দস্যুদয়, ভুকু, ছাতা, ষণ্ড বিষয়ক নাটক, চেকভের একটি ফার্স পৌষ ফাগুনের পালা, ব্রেটোল ব্রেস্টের একাঙ্ক ইহুদি বউ, স্লাবোমি মোজরেকের একাঙ্ক অথই সমুদ্রে ইত্যাদি। 1968 অক্টোবরে ইউনেস্কোর নাটক দ্য লেসন অবলম্বনে নীলিমা নাটকে অধ্যাপক সরকারের চরিত্র সকলের নজর কেড়েছিল। অধ্যাপক সরকারের লেখালেখির জগতের পরিসরও ব্যাপক এবং বিস্তৃত। তার বিস্তারে এর মধ্যে যাব না। তার গ্রন্থ সংখ্যা প্রায় 87, মৌলিক গ্রন্থ সংখ্যা 87, সম্পাদিত গ্রন্থের সংখ্যা প্রায় 70। এছাড়া পত্র পত্রিকায় ছড়িয়ে রয়েছে অসংকলিত বহু প্রবন্ধ, ছড়া, গল্প, রম্যরচনা, ভ্রমণ কাহিনী। ইংরেজি, বাংলায় তথ্যচিত্রের চিত্রনাট্য লিখেছেন একাধিক। জাতীয় স্তরে তার প্রচারিত ও চলচ্চিত্রে উৎসবে দেখানো হয়েছে সেগুলি। অন্য শিল্পীদের অ্যালবামে ভাষ্য রচনা করেছেন ইত্যাদি। তার জীবনের একটা বড় অংশ নিয়ে তিনি লিখেছেন তার 2 খণ্ডে প্রকাশিত অল্প পুঁজির জীবন, এই জীবনী গ্রন্থটি, যেটি অনেকেরই জীবনী গ্রন্থ সিরিজের যারা পাঠ করেন, যারা পড়েন, তাদের অনেকেরই নজর কেড়েছে, সেই সূত্রে উল্লেখ করলাম। বিবিধ সৃজনশীল কর্মের মধ্যে জীবনের অফুরান আনন্দকে অনুভব করেছেন অধ্যাপক সরকার। শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে এগিয়েছেন শুধু জীবনের টানে। আমাদের চারপাশের ক্রমশ অন্ধকার ঘনিয়ে আসা জীবনে তার এই জীবনচর্যা সত্যিই আমাদের আশ্চর্য করে। এত বহুমুখী বৌদ্ধিক সৃজনকর্ম ও সাহিত্যকর্মে নিয়োজিত একজন বাঙালির কাজের অভিমুখে সর্বদাই গুরুত্বপূর্ণ একটা দিক ছিল বাংলা ভাষা। সেই ভাষায় শিক্ষার সার্থকতা এবং বুনিয়াদী ও উচ্চশিক্ষার স্তরে নিরন্তর বয়ে চলা প্রায়োগিক সমস্যাগুলির চিহ্নিতকরণ। আর বাংলা ব্যাকরণ এমন এক আধুনিক মনস্ক বাঙালি বৈয়াকরণ আজ আমাদের মধ্যে কথা বলবেন, যিনি এই মুহূর্তে 2 বাংলার জনব্যাকরণের ক্ষেত্রে এক প্রতিষ্ঠান। সহজতর গণচিন্তার অভিমুখী ব্যবহারিক বাংলা ভাষার চলনকে, তার সামাজিক সমস্যাকে এক সংবেদনশীল মন নিয়ে স্পর্শ করে গেছেন তিনি নিরন্তর। ফলত তার ভাবনা থেকে ভাষা ও শিক্ষা পরিকল্পনার বিভিন্ন দিক ক্রমশই উন্মোচিত হয়েছে। আজ আমরা বাঙালি জীবনের পথিকৃৎ এক কবির নামাঙ্কিত এই স্মারক বক্তৃতার আয়োজন করেছি এক দেশনায়কের নামাঙ্কিত এক মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঙিনায়। জ্ঞান যেখানে উন্মুক্ত, মন ও চেতনার কথা বলে, সেই অভিমুখে এই বিশ্ববিদ্যালয় পথ হাঁটছে দীর্ঘ প্রায় 3 দশক হতে চলল। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মশতবার্ষিকীর সেই সূচনা লগ্ন থেকে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিদ্যায়তনিক কাজে সংযুক্ত থেকেছেন অধ্যাপক সরকার। আজ সারা দেশের মধ্যে সর্বপ্রথম কোন মুক্ত বিশ্ববিদ্যালয় ন্যাক এ গ্রেডের মান্যতা লাভ করেছে। এ আমাদের সকলের প্রচেষ্টার ফলেই সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গের একমাত্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদার ও প্রসারিত কর্মক্ষেত্রে আজ আমাদের উপস্থাপন ষষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতা, আর তা প্রদানে সম্মত হয়েছেন এমন একজন বাঙালি যিনি নিবিষ্ট চিত্তে বাংলা ভাষার বৌদ্ধিক চর্চায় নিয়োজিত থেকেছেন। বল ভরসা নিশ্চয়ই পেয়েছেন সেই প্রদীপ্ত চেতনার মানুষটির কাছে, যার গান নিজের কণ্ঠেই তিনি আজও গেয়ে চলেছেন। আবহে যে গান আপনারা শুনলেন আর শুনতে শুনতেই আমরা শুরু করেছি, সেই গানগুলি আজকের এই বক্তৃতার যথার্থ প্রেলুড, এক কথায় উপক্রমণিকা। আমি আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় সহসভাপতি মহাশয় অধ্যাপক পবিত্র সরকারকে, আমাদের সম্মানীয় সভাপতি মহাশয় অধ্যাপক শুভশঙ্কর সরকারের অনুমতিক্রমে আমি তাকে ষষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতা প্রদানের জন্য আহ্বান করছি। অধ্যাপক সরকার। মননকে ধন্যবাদ। মাননীয় উপাচার্য শুভশঙ্কর সরকারকে তৃতীয় শুভেচ্ছা। মাননীয় নিবন্ধক কিশোর সেনগুপ্ত,
এবং মাননীয় অধ্যাপক অনির্বাণ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে অন্যান্য যারা উপস্থিত শ্রোতা এবং দর্শক তাই সকলকে আমার সানন্দ অভিবাদন জানিয়ে আমি আমার লেখাটি থেকে পড়ছি। মাতৃভাষার শিক্ষা কত দূর, রবীন্দ্রনাথকে ছুঁয়ে আমার এই আলোচনা আমি শুরু করছি আপনাদের অনুমতি নিয়ে। ভূমিকা অংশ। 2021 সালে রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতা দিতে আমাকে আমন্ত্রণ করেছেন বলে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়কে আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাই যে ন্যাকের বিচারে তারা এত সুন্দর A1 একটি গ্রেড পেয়েছে। এটা সত্যি সত্যি আমাদের একটা গর্ব করার মতো বিষয়। আমি ন্যাকের সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম, যে এই সম্মান যে খুব সুলভ নয় সেটা আমি জানি। এই প্রসঙ্গে আমি আনন্দিত চিত্তে স্মরণ করি যে আমি দীর্ঘদিন এই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নানা কাজকর্ম ও উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলাম এবং সেই সাহচর্যে আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছি। এই বিশ্ববিদ্যালয় যে ক্রমে ক্রমে তার প্রভাব ক্ষেত্র বিস্তার করে বাঙালির শিক্ষা ও সাংস্কৃতিক জীবনে একটি মূল্যবান স্থান অধিকার করেছে তা আমি লক্ষ্য করেছি। এর সেই অর্জনের সঙ্গে আমারও যৎসামান্য যোগ ছিল তা আমার কাছে বিশেষ কৃতার্থতার বিষয়। আজ আমাদের বক্তৃতার বিষয়টি প্রায় 2 শতাব্দী ধরে বহু চর্চিত। ফলে আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এ নিয়ে নতুন কথা বা মনোযোগ দেবার মতো কথা আর কি বলার আছে। আমাদের মতে আছে এবং সেই কারণেই এই পুরাতন প্রসঙ্গটিকে নতুন ভাবে আপনাদের সামনে উপস্থিত করতে সাহসী হয়েছে। বক্তৃতার পরে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সাহায্য করবে। বিশেষত দেশের নতুন প্রচারিত শিক্ষানীতির প্রেক্ষিতে এই কথাগুলি বলা উচিত কিনা তার প্রাসঙ্গিকতাও আপনারা নিজের নিজের ক্ষেত্রে আলোচনা করবেন। আমার শ্রোতারা ভারতের উচ্চশিক্ষিত অভিজন বা এলিটদের অংশ বলে তাদের কাছে আমার বেশি প্রত্যাশা, কারণ তাদের সমর্থন আমার প্রার্থনীয়। আর যদি তারা এই কথাগুলি সমর্থনযোগ্য মনে না করেন তার যুক্তিগুলিও আমার কাছে অভিনিবেশযোগ্য হয়ে উঠবে। তাই আমার বক্তৃতার এই বিষয়ে নতুন একটি সংলাপ বক্তৃতাটি এই বিষয়ে নতুন একটি সংলাপ আরম্ভ করার প্রয়াস মাত্র। দ্বিতীয় অংশ। প্রথম বিভ্রান্তি ও তার অপনোদন। শিক্ষায় এবং সাধারণ ব্যবহারে মাতৃভাষা কথাটির অর্থ কি? এই বিভ্রান্তির শুরু ভাষা কথাটি নিয়ে আমাদের একটি মৌলিক বিভ্রান্তি থেকে। ভাষা বলতে আমরা কি বুঝি? আমরা লেখাপড়া জানা মধ্যবিত্ত বাঙালিরা ভাষা বলতে বুঝি আমরা মুখে যেটা বলি এবং লেখায় যেটা লিখি সেটাই বাংলা ভাষা। আমাদের মনে হয় সমস্ত ভাষা লেখাপড়া করা মানুষজন এইভাবেই তাদের ভাষাকে বোঝে। বিজ্ঞান কিন্তু ভাষাকে সেভাবে দেখে না। বাংলা ভাষা যে কোনো বড় ভাষার মতোই অনেকগুলি গোষ্ঠী বচনের সঙ্গে যুক্ত। ছোট ছোট ভাষা, তাকে কি বলবো না, অনেকগুলো ভাষার রূপের একটা গুচ্ছ যে কোনো বড় ভাষা। একটা সংহত অবিমিশ্র ভাষা কোথাও নেই। গোষ্ঠীবচন কি না, বিভিন্ন আঞ্চলিক উপভাষা যেগুলো ছড়িয়ে আছে বিশাল বঙ্গভাষী অঞ্চলে, স্থান পরিসরে যার বদল ঘটে। ঢাকায় একরকম, চট্টগ্রামে একরকম, পুরুলিয়ায় একরকম, নানা জায়গায় এই একটা হচ্ছে, এগুলো এক ধরনের গোষ্ঠী বচন। তারও ছোট ছোট ভাগ আছে, কিন্তু সাধারণভাবে জেলা ধরে ধরে আমরা একটা হিসেব করি।
পুরুলিয়া থেকে চট্টগ্রাম কিংবা দক্ষিণ 24 পরগনা থেকে সিলেট বা বরাক উপত্যকা পর্যন্ত। বাইরেও আছে, ঝাড়খণ্ডে আছে, আন্দামানে আছে। তাদের মধ্যে ছোটখাটো পার্থক্য আছে। আবার ওইসব অঞ্চলেও শ্রেণী অনুসারে, সম্প্রদায় অনুসারে, নারী পুরুষ ভেদ অনুসারে, জীবিকা গোষ্ঠী অনুসারে ভাষার তফাৎ হয়। অঞ্চল অনুসারে ভাষার নাম যদি উপভাষা হয়, তো শ্রেণী, জীবিকা গোষ্ঠী ইত্যাদি অনুসারে, লিঙ্গ অনুসারে ভাষার তারতম্যকে আমরা বলবো শ্রেণী ভাষা। প্রথমটাকে বলি উপভাষা, ডায়ালেক্ট, আর এটাকে বলি সোশিওলেক্ট, শ্রেণী ভাষা। প্রথমটা অনুভূমিক, হরিজন্টাল, স্থান অনুযায়ী বদল হয়। আর দ্বিতীয়টা খানিকটা উল্লম্ব, ভার্টিক্যাল, হয়তো সমাজের স্তর অনুযায়ী ওপরে নিচে এইভাবে বদল হয়। সাধারণভাবে আঞ্চলিক উপভাষার যত পার্থক্য যত বেশি নজরে আসে, শ্রেণী উপভাষা তত লক্ষ্য করি না আমরা, কারণ বেশিরভাগ সময়ে নিজেদের শ্রেণীর সঙ্গেই আমাদের আদান প্রদান চলে। আমাদের মতে আমাদের প্রত্যেকের আসল মাতৃভাষা হলো ওই উপভাষা আর শ্রেণী ভাষার একটি সমন্বয়। যে শ্রেণীতে আছি, যে অঞ্চলে আছি, এই দুটো মিলে, জ্যামিতির ভাষা যাকে ইন্টারসেকশন বলে, এই দুটোতে মিলে আমাদের যে ভাষাটা, সেটাই হলো আমি বলি ডায়াসোশিওলেক্ট, উপশ্রেণী ভাষা। সেটি হচ্ছে আমাদের আসল মাতৃভাষা। এইটা আমরা জন্মের সঙ্গে সঙ্গে আমরা পাই, আস্তে আস্তে জন্মের পরিবারে আমরা শিখতে থাকি। এটাকেই ভাষা বিজ্ঞানে বলে ল্যাঙ্গুয়েজ 1। পুরুলিয়ায় কারো মাতৃভাষা তার গ্রামের ও শ্রেণীর ভাষার সমন্বয়। আমাদের মনীষীরা মাতৃভাষা বলতে যা বুঝিয়েছেন তা নয়। শুধু মনীষীরা নন, সাধারণ ব্যবহারেও মাতৃভাষা বলতে আমরা অন্য কিছু বুঝিয়ে থাকি। যেমন আমার মাতৃভাষা বাংলা, তা কোনো বিদেশি যখন বলে আমি বাংলা শিখছি, তখন আমাদের ওই জন্মগত উপশ্রেণী ভাষা বুঝি না, আমরা বুঝি বাংলার এক প্রমিত বা মান্য ভাষা, ইংরেজিতে নাম যার স্ট্যান্ডার্ড কলোকিয়াল বাংলা বা সংক্ষেপে SCB। আমাদের মনীষীরাও এই প্রমিত বাংলাকেই আমাদের মাতৃভাষা হিসেবে গণ্য করেছেন। এর মধ্যে যে একটা সরলীকরণ আছে তা আমরা সকলে জানি বা বুঝি কিনা জানি না। সাধারণ লোকের মনে বিভ্রান্তি বা অস্পষ্টতা থাকতেই পারে, কিন্তু পণ্ডিতেরাও যে জানি না বা বুঝি না তা প্রমাণিত হলো ভারতের কেন্দ্রীয় সরকারের 2019 সালে নতুন শিক্ষানীতির খসড়া আর 2020 সালে প্রচারিত ওই শিক্ষানীতির প্রচার পুস্তিকা থেকে। এই দুটি দলিল তো পণ্ডিতেরাই লিখেছেন চোস্ত ইংরেজিতে, কিন্তু সেখানে কি দেখি, এই শিক্ষানীতির এই অংশটির, শিক্ষানীতির যেটা 2020, এই অংশটির প্রথম ভাগে আমরা দেখব যে হোম ল্যাঙ্গুয়েজ /মাদার টাং, ঠেস দিয়ে ভাগ করা, এই দুটি কথা এরা শিক্ষার ক্ষেত্রে অবলীলাক্রমে ব্যবহার করে গেছেন, যেন দুটো আলাদা, হোম ল্যাঙ্গুয়েজ, মাদার টাং যেন আলাদা। খসড়া 80 পৃষ্ঠা, চূড়ান্ত 13 পৃষ্ঠা। কিন্তু এই উপমহাদেশের বেশিরভাগ উচ্চ ডিগ্রিধারী হোক বা নিরক্ষর হোক লোকের মতো শিক্ষার ক্ষেত্রে আসলে মাতৃভাষার বস্তুটি কি, ঘরের ভাষার মাতৃভাষার সম্পর্ক কি, তা নিয়ে মোটেই মাথা ঘামাননি। কারণ আগেকার দিনে ভাষা বিজ্ঞানও হয়তো তাদের কাছে এ ধরনের কোনো পরিচ্ছন্ন বিভাজন, ধারণার বিভাজন নিয়ে উপস্থিত হয়নি, ভাষা বিজ্ঞানও হয়তো পিছিয়ে ছিল। কিন্তু এখন যে কোনো ভাষা বিজ্ঞানীকে জিজ্ঞেস করলেই নব্য শিক্ষানীতির প্রণেতারা এ সম্বন্ধে একটি পরিশীলিত ধারণায় হাজির হতে পারতেন। চূড়ান্ত তালিকাতে আবার 4টি বিকল্প দেওয়া হয়েছে 13 পৃষ্ঠায়: হোম ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, লোকাল ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। দেখা যাচ্ছে যে নব্য ভারতীয় শিক্ষানীতির এই প্রবক্তারা জানেন না যে হোম ল্যাঙ্গুয়েজ আসলে মাদার টাং এক হিসেবে,
এবং দুয়ের মধ্যে বিকল্প টানার প্রশ্নই নেই। লোকাল ল্যাঙ্গুয়েজ কথাটা সম্ভবত এদের মনে এসেছে যখন অন্য ভাষা অঞ্চলে অভিবাসীদের সন্তানদের শিক্ষা দিতে হয় সেই সমস্ত সম্ভাবনার কথা ভেবে। অর্থাৎ বাঙালি সন্তান যদি মহারাষ্ট্র বা কর্ণাটকে গিয়ে জীবিকা অর্জন করে তাহলে তাদের সন্তানদের তো স্থানীয় ভাষায় লেখাপড়া শিখতেই হবে। লোকাল ল্যাঙ্গুয়েজের পর আবার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কথাটা কি দরকার তা আমাদের কাছে স্পষ্ট নয়। আমি ওই স্থানীয় ভাষায় লেখাপড়ার ব্যাপারটা একটা পদ্ধতিটা যোগ করেছি, 1 নম্বর পদ্ধতিটা, যে এখন আমার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা নিশ্চয়ই বলবেন একথা, যে এখন সত্যি সত্যি স্থানীয় ভাষা শেখা ভালো, যে শেখার দরকার আছে কিনা, এবং এই অনলাইনের মাধ্যমে তার নিজের ভাষা অঞ্চলের কোন স্কুলের সঙ্গে তার যোগ করিয়ে দেওয়া যায় কিনা, সে পশ্চিমবাংলার কোন স্কুলের ছাত্র হতে পারে কিনা, এই সম্ভাবনার ব্যাপারটাও কিন্তু আমার বন্ধুরা একটু খতিয়ে দেখবেন। অর্থাৎ যে সমস্যাটা হয় অভিবাসীদের, যে সন্তানদের স্থানীয় ভাষা শিখতেই হবে, সেইটাকে শেখার পাশাপাশি নিজের ভাষাটার সঙ্গে সংযোগ রক্ষা করা যায় কিনা সেই ব্যাপারটাও আমার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আমি সম্ভাবনাটা খতিয়ে দেখতে বলছি যে অনলাইনের সাহায্যে মাতৃভাষার সঙ্গে তার যোগটা রক্ষা করা যায় কিনা, তাকে মাতৃভাষা শিক্ষা দেওয়া যায় কিনা। 3 নম্বর, মনীষীদের কথা। মনীষীরাও মাতৃভাষার কথাটাকে এইভাবে আনডিফারেন্সিয়েটেড ভাবে ব্যবহার করেছে। ঘরের ভাষা মাতৃভাষা সবই এক, এইভাবে তারা ভেবেছেন। আমি কিছু উদ্ধার করেছি। রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী এবং অন্যান্য মনীষীদের মাতৃভাষার শিক্ষাদান সম্বন্ধে, শিক্ষার ব্যাকুলতা নিয়ে বিপুল চর্চা হয়েছে। আমরা বাংলা ভাষাতেও কিছু লিখেছি, আমাদের কিছু প্রবন্ধ আছে, কারণ মাতৃভাষা আর ইংরেজি মাদার টাং অবলীলাক্রমে আজ পর্যন্ত শিক্ষা সংক্রান্ত সাহিত্যে ব্যবহৃত হয়ে এসেছে। যেমন রবীন্দ্রনাথের শিক্ষা সংক্রান্ত নানা লেখায় দেশের ভাষা, মাতৃভাষা কথাগুলো অজস্র স্থানে ছড়িয়ে আছে। আর মাতৃভাষা যে মাতৃদুগ্ধ, তাও তিনি একাধিকবার বলেন, শেষবারের মতো বলেন 1936-এ শিক্ষার সাঙ্গীকরণ প্রবন্ধে। 1946 সালে হরিজন পত্রিকার 25শে আগস্টের সংখ্যায় মহাত্মা গান্ধীও বলেন, I must cling to my mother tongue as to my mother's breast in spite of its shortcomings. It alone can give me the life-giving milk. এই যে উপমা, মাতৃভাষা মাতৃদুগ্ধ, এটাও প্রচলিত এবং এতেই আমরা অভ্যস্ত হয়ে এসেছি। এটা আমি গুগল সূত্রে পেয়েছি। রবীন্দ্রনাথ অনেক আগেই বলেছিলেন, এই কথাটা আমরা জানি। গোটা 19বিংশ শতাব্দী জুড়ে দেশীয় ভাষা, বাঙ্গালা, গৌড়ীয় ভাষা, বঙ্গ ভাষা ইত্যাদি নামগুলি প্রচুর ব্যবহৃত হয়েছে, কিন্তু এই মাতৃভাষা শব্দটিও ব্যবহৃত হয়েছে বিশেষত শিক্ষার প্রসঙ্গে। যেমন ঈশ্বরচন্দ্র গুপ্তের মাতৃভাষা বলে একটা কবিতাই আছে শিক্ষার বিষয়ে, কিভাবে পড়াশোনা করে ছেলেরা মেয়েদের কথা তখন তত আসেনি। পঞ্চমেতে হাতে খড়ি, খাইয়া গুরুর ছড়ি, পাঠশালে পড়িয়াছেন কত, যৌবনের আগমনে জ্ঞানের প্রতিভা মনে, বস্তুবোধ হইল তোমার, পুস্তক করিয়া পাঠ, দেখিয়া ভবের নাট, হিতাহিত করিছ বিচার, যে ভাষায় হয়ে প্রীত, পরমেশ গুণ গীত, বৃদ্ধকালে গান কর মুখে, মাতৃসম মাতৃভাষা, পুরালে তোমার আশা, তুমি তার সেবা করো সুখে। মাতৃসম মাতৃভাষা, এই কবিতাটির নামই মাতৃভাষা। আমাদের কাছে মাতা, মাতৃদুগ্ধ ইত্যাদি উপমা বড় নয়। আমরা ওই মাতৃভাষা বা মাদার টাং শব্দটির দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। শুধু রবীন্দ্রনাথ বা গান্ধীজি নন, আমরা দেখব যে শিক্ষার মাধ্যম সংক্রান্ত
বহু রচনা ও নথিপত্রে মাতৃভাষা ও মাদার টাং কথাটি কোন রকম বিনির্দেশ বা বিশেষার্থ ছাড়াই সাহিত্যে ব্যবহৃত হয়েছে। এরকম নানা সূত্র হলো ইউনেস্কো দ্বারা আমি তার রেফারেন্স দিয়েছি। দেবী প্রসন্ন পটনায়কের একটি বই মাল্টিলিঙ্গুয়ালিজমের মাদার টাং এডুকেশন ইন ইন্ডিয়া 1981-তে যে অক্সফোর্ড, দিল্লির অক্সফোর্ড থেকে বেরিয়েছিল, এরকম অনেক বইতে এই মাদার টাং কথাটা অবলীলাক্রমে ব্যবহৃত হয়েছে। সত্যি সত্যি কি মাদার টাং, শিক্ষায় সেটা ব্যবহৃত হয় কিনা এটা নিয়ে সূক্ষ্ম বিচার করা হয়নি। আমরা উদ্ধৃতি বা উল্লেখের তালিকা দীর্ঘ না করে যে কথাটি আপনাদের কাছে বলতে চাই তা হলো ইংরেজি বাংলায় ভার্নাকুলারটা আরেকটু সমস্যা আছে, সেটা আমি পরে বলছি। মাদার টাং বা মাতৃভাষা যাই হোক, সবই অনির্ধারিত একটি সাধারণ অর্থে গ্রহণ করা হয়েছে, যা হলো সমস্ত গোষ্ঠী লেখাপড়ার ভাষা, মান্য চলিত ভাষা, প্রমিত ভাষা। এটা ঘরের ভাষা, জন্মানোর ভাষা নয়, আসল মাতৃভাষা নয়। তবে ভার্নাকুলার কথাটির একটি প্রশাসনিক রাজনীতির অর্থ ছিল, সেটা আমরা পরে বলছি। কিন্তু মাতৃভাষার যথার্থ চরিত্র নির্ণয় যতদূর জানি কোন শিক্ষাবিদ সেদিক থেকে এ পর্যন্ত করেননি। আমাদের সিদ্ধান্ত ভুল হতে পারে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে শিশুর জন্মের বা পরিবারের ভাষার সঙ্গে সেই মাতৃভাষা যে সবসময় এক নয়, শিক্ষার মাতৃভাষা তা যে একটি স্ট্যান্ডার্ড বা প্রমিত ভাষারূপ এবং তা যে লিখিত রূপেও শিক্ষণীয়, এইসব নানা তফাৎগুলি কেউ মনে রাখেনি। আমরা এই তফাৎগুলি একটু স্পষ্ট করে সাজাই। শিশুর প্রথম ভাষা আর শিশুর লেখাপড়ার ভাষা, এই দুটোর মধ্যে তফাৎ করছে। প্রথম ভাষাটা হচ্ছে, এটাই আসল মাতৃভাষা আমরা বলছি, এক, জন্মগত ও পরিবারগত। শিশুর লেখাপড়ার ভাষা হচ্ছে সেই ভাষার প্রমিত রূপ, দুটি এক নাও হতে পারে, হতেও পারে আবার নাও হতে পারে। দুই, শিশুর প্রথম ভাষার লিখিত রূপ নেই। শিশুর লেখাপড়ার ভাষার লিখিত রূপ, লিখিত মুদ্রিত রূপ আছে, নানা ধরনের সাহিত্য আছে, পাঠ্য বই তাতেই রচিত হয়। তিন, প্রথম ভাষা শিশু শেখে না, সে অর্জন করে। এটা আমি বলবো যে লার্নিং এবং অ্যাকুইজিশন, এই দুয়ের মধ্যে তফাতের কথা আমি একটু বলবো। প্রথম ভাষা শিশু শেখে না, সে অর্জন করে। স্কুলের ভাষা সে শেখে। এই অর্জন করা, শেখার মানে কি? অর্জন করাটা আপনারা জানেন যে সে বাধ্য হয়ে করে, শিশুর কোনো উপায় নেই। শিশুর প্রথম জন্মের পর কান্নাটা তার একটা ভাষা। তারপরে চারপাশের লোকের কথা বলছে। অনেক সময় মনোবিজ্ঞানীরা বলেন যে মায়ের পেটে 7 মাস বয়সের সময় শিশু মায়ের কণ্ঠস্বরটা বুঝতে পারে, ভাষা সম্বন্ধে তার সচেতনতা আসে। কিন্তু জন্মের পর 18 সপ্তাহ থেকে তার একটা শুরু হয় ব্যাবলিং পিরিয়ড বলে, বা 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 দাদা দাদা এরকম শুরু করে। এরকম করতে করতে 1 বছরের মাথায় একটা শব্দের বাক্য, 1.5 বছরের মাথায় 2টো শব্দের বাক্য, তারপর 3-3.5 বছর লাগাচ্ছে অনর্গল কথা বলতে থাকে। 10 বছরে তার ভাষার ব্যাকরণ মোটামুটি মস্তিষ্কে বসে যায়। এই যে ডেভেলপমেন্টাল সাইকোলজির সঙ্গে মিলিয়ে যে ডেভেলপমেন্টাল লিঙ্গুইস্টিক্স, এটা সারা পৃথিবীতে এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এবং এইটা হচ্ছে অর্জন, অ্যাকুইজিশন। অর্থাৎ শিশু বোঝে না, সে শিখছে, তাকে জোর করে কিচ্ছু করতে হয় না। সে চারপাশের পরিবেশের মধ্যে থেকে এটা আস্তে আস্তে আত্মস্থ করে নেয়। এবং এটাও আপনারা লক্ষ্য করবেন, জানেন আপনারা যে শোনবার এবং বলবার সুযোগ যদি পায় এই সময়ে, বয়স সন্ধির আগে, সে আরো 2-3টে ভাষা শিখে নিতেই পারে যদি শোনবার খেলার সঙ্গীদের সঙ্গে। যেমন আমার পরিচিত দিল্লির এক বিশ্ববিদ্যালয় দম্পতি, রাশিয়ান হচ্ছে বাবা আর মা ছিলেন তামিল। তাদের সন্তানেরা তারা বলতে শিখেছিল রাশিয়ান, তামিল, আর বাড়িতে আয়া আসে তার পাঞ্জাবি, স্কুলে গিয়ে হিন্দি এবং ইংরেজি। এতগুলো ভাষা তারা বলবার এবং শোনবার সুযোগ পেয়ে তারা মুখে মুখে বলতে শিখে গেছে। আমি বলছি না লিখছে,
কিন্তু মুখে মুখে বলতে শিখে গেছেন। যে বয়স সন্ধির আগে শিশুদের শুনে এবং বলে ভাষা শেখার একটা আশ্চর্য ক্ষমতা থাকে, সেটা সারা পৃথিবীতে সবাই জানি। যার উপর ভিত্তি করে চমস্কি ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল তত্ত্ব, সেটাও আপনারা জানেন। অর্থাৎ ভাষা বিজ্ঞানের বাইরে সাধারণ ব্যবহারে মাতৃভাষা কথাটিকে দীর্ঘদিন শিক্ষার ব্যাপারে প্রমিত ভাষার কথিত আর লিখিত রূপ বলেই ধরা হয়েছে। তার আসল মাতৃভাষা বা প্রথম ভাষার সঙ্গে যে তার তফাৎ আছে সেটা অগ্রাহ্য করা হয়েছে। শিক্ষানুরাগী আর শিক্ষাবিদ একদিকে, অন্যদিকে ভাষা বিজ্ঞানী বা সমাজ ভাষা বিজ্ঞানী, দুই পক্ষের মধ্যে সংলাপের অভাবই সম্ভবত তার জন্য দায়ী। আসল মাতৃভাষা শিক্ষার ভাষার মধ্যে এই যে বিভাজন বা আন্ডার ডিস্টিংশন এবং শিক্ষণ, এর যে শিক্ষণ কলাগত একটা পেডাগজিক্যাল একটা প্রভাব আছে, তা আমরা এতদিনে তুচ্ছ করেছি। এটা প্রাথমিক শিক্ষার সময়ে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বলে আমাদের ধারণা। প্রাথমিক শিক্ষা আমরা সবাই জানি মুখের এবং লিখিত প্রমিত ভাষা, যে কোনো ভাষা প্রমিত ভাষা শেখার প্রথম সুযোগ। মুখেও বলতে স্কুলে গেলেই, এখন অবশ্যই ঘরে রেডিও আছে, টেলিভিশন আছে, হয়তো ছেলেমেয়েরা নাটক দেখে, বা এখন বাংলা প্রমিত ভাষা, যে কোনো প্রমিত ভাষা শেখার সুযোগ দুই গ্রামেও অনেক বেশি। কিন্তু একটা সময় ছিল যে ঘরের ভাষা স্কুলে গেলে প্রথম এই প্রমিত ভাষাটা শিখতে হতো, শিক্ষক মশাই শেখাতেন, বা পাঠ্য বইয়ে লিখিত ভাবে দেখে সেটা শিখতে হতো। বিচ্ছিন্ন উপশ্রেণী ভাষা অঞ্চল থেকে ঘরের ভাষাকে সম্বল করে বেশিরভাগ শিশু প্রাথমিক স্কুলগুলোতে আসতো এবং এখানে তাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রমিত ভাষা, যা প্রথম দিকে শিক্ষার মাধ্যম, সেটা শেখা আরম্ভ হতো। নাগরিক ও শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের বাইরে গেলেই এই বৃহত্তর বাস্তবকে আমাদের চোখে না পড়ে পারে না। যদিও অনেক ঘরে অপ্রাতিষ্ঠানিকভাবে প্রমিত ভাষা শোনার সুযোগ আছে, যেমন বললাম রেডিওতে, টেলিভিশনে, ফলে কিছু কিছু শিশু হয়তো আগেই এই প্রমিত ভাষার পরিচয় পায়, কিন্তু তা মূলত শোনার সুযোগ। স্কুলে এসেই এ ভাষারূপের দুটি দিক, তার মৌখিক ও লিখিত চেহারার সঙ্গে শিশুর পরিচয় শুরু। ঘরের ভাষা বা আসল মাতৃভাষা, সে তার ভাষার প্রমিত রূপে এসে পৌঁছয়। এটি তার শিক্ষিত জীবনের ভাষারূপ। এরই সাহায্যে সে রাজ্য স্তরে লেখাপড়ার কাজ করবে, অন্য ভাষাও শিখবে। যদি তার শিক্ষার মাঝখানে বাধা না পায়, তখন সে নিজের রাজ্যের বাইরেও ভাষা বিশেষের উপর নির্ভর করে সারা পৃথিবীতে নিজের ভাষা নির্ভর অস্তিত্বকে সে প্রতিষ্ঠিত করবে অন্য ভাষা শিখে। যেমন দেখলাম এ পর্যন্ত ঘরের ভাষার সঙ্গে শিক্ষার ভাষার তফাৎটিকে নানা উচ্চারণ ও বিচারে প্রায় অগ্রাহ্য করা হয়েছে। বিষয়টাকে স্বাভাবিক এবং গুরুত্বহীন বলে মনে করা হয়েছে, ভাবা হয়েছে এমনই তো হয়, সবাই তো এভাবেই লেখাপড়া শেখে, সব দেশে সব কালে, এই সূক্ষ্ম তফাৎ করবার দরকার কি? মাতৃভাষা মাতৃভাষা, বাংলা হলো এক অখণ্ড সংহত ভাষা, কিন্তু এর ফলে আমাদের গ্রামের ছাত্রদের শিক্ষার যথেষ্ট প্রভাব পড়ে কিনা এ নিয়ে বিশেষ গবেষণা হয়েছে বলে আমি জানি না। এই অংশের শেষে এসে আমি যে প্রস্তাবটা আপনাদের বিবেচনার জন্য করছি তা হলো শিক্ষায় ব্যবহৃত মাতৃভাষার রূপটিকে আমি একটু আলাদা করতে চাই। এটাকে বলতে চাই, বাংলায় আমি বলেছি সি মাতৃভাষা, শিক্ষার মাতৃভাষা, আর ইংরেজিতে আই মাদার টাং, IMT, আইটা হচ্ছে ইনস্ট্রাকশনাল আই। এই হিসেবে আলাদা করতে চাই। এটা মানবেন বা না মানবেন, কিন্তু এই সূক্ষ্ম তফাৎটা একটু রাখা দরকার। মাতৃভাষার শিক্ষা যেটা আমরা ব্যবহার করি সেটা আমাদের আসল মাতৃভাষা অধিকাংশ ক্ষেত্রে নয়। এটি সামান্য শাব্দিক পরিবর্তন। আপনাদের মনে হতে পারে এটি কোনো দরকার ছিল। আমাদের মনে হয় বিজ্ঞানে এই ধারণাগুলো পরিমার্জন করতে করতেই এগোতে হয়। এবার আমি যাব দ্বিতীয় প্রসঙ্গে। এই সামান্য হয়তো ধারণাগত এবং পরিভাষার পরিবর্তন করে, সামান্য পরিবর্তনটা প্রস্তাব করে দ্বিতীয় প্রসঙ্গ, যেটা আরো গুরুত্বপূর্ণ,
এই যে সেই মাতৃভাষা, শিক্ষার মাতৃভাষা, আমরা ছাত্রছাত্রীদের কত দূর নিয়ে যাব, কত দূর। আবার ফিরে যাই 2020 নতুন ভারতীয় শিক্ষানীতির বয়ানে। সেখানে তারা প্রায় 12 অনুচ্ছেদ জুড়ে 4.11.4.22 পৃষ্ঠা 13 থেকে 15 বহু ভাষিকতার গুণগান করেছেন। অনেক ভাষা শিখতে হবে, স্কুলে 5টা ভাষা শেখানোর সুপারিশ করেছেন, যা আমাদের মধ্যে অবাস্তব বলে মনে হয়। প্রথম পরিচ্ছেদেই বলা হয়েছে ওই 4.1 wherever possible the medium of instruction until at least grade 5 but preferably till grade 8 and beyond will be the home language / mother tongue / local language / regional language. The sentence that immediately follows says, thereafter the home / local language should be taught as a subject wherever possible. Subject হিসেবে শেখা হবে, আর মাধ্যম হিসেবে থাকবে না। ক্লাস 8 and beyond, possibly beyond বলে তারপরে বলেছেন যদি সম্ভব না হয় সাবজেক্ট হিসেবে শেখানো হবে। এখানে এই সেই সংজ্ঞাগত বিভ্রান্তি আমরা দেখি, কোনটা হোম ল্যাঙ্গুয়েজ, কোনটা মাদার টাং, কোনটা লোকাল ল্যাঙ্গুয়েজ, কোনটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এগুলো সব বিকল্প দিয়ে গেছেন, কিন্তু এগুলোতে তফাৎ আছে সেটা গ্রাহ্যই করেননি। কিন্তু আমরা লক্ষ্য করি যে সেই মাতৃভাষার ভূমিকা সম্বন্ধে নীতি প্রণেতারা একটুখানি আশাবাদী হয়েছেন। এটা ভারতের অন্যান্য শিক্ষা সংক্রান্ত কমিশন কমিটির রিপোর্টেও প্রচুর আছে, যে ক্লাস 5 পর্যন্ত শুধু মাতৃভাষার মাধ্যমে, মাতৃভাষা মানে সেই মাতৃভাষার মাধ্যমে শেখানো হবে। তারা চান 5ম শ্রেণী তো বটেই, সম্ভব হলে 8ম শ্রেণী পর্যন্ত ওই সেই মাতৃভাষার মাধ্যমে শিক্ষা হবে। এই কথায় দুটি অস্পষ্টতা আছে। কি অস্পষ্টতা? এক, wherever possible কথাটা বলেছে, তাহলে এরা স্বীকার করে নিয়েছেন কোথাও কোথাও ইম্পসিবল হতে পারে মাতৃভাষায় 5ম শ্রেণী বা তারপরেও শেখানোটা ইম্পসিবল হতে পারে। শিক্ষার নীতি প্রণয়ন করেছেন, রাষ্ট্র নির্দেশ করবে, সেই জায়গায় এই দ্বিধাটা আমাদের মনে একটুখানি সংশয় জায়গায়। কেন এই দ্বিধা, কেন? এর উত্তর অবশ্য আমরা জানি। আমরা বুঝি যে ভারতে যে প্রধানভাবে ইংরেজি মাধ্যমে একটি বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে, সেটিকে তারা অনিবার্য বলেই ধরে নিয়েছে, এটাকে আর সরানো যাবে না। এবং সেই বিবেচনায় সেই মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া ইম্পসিবল এমন অনেক পরিসর থাকবে বলে তারা ধরে নিয়েছেন। এটা একটা পরাজিতের মনোভাব, কিন্তু আমি মনে করি যে কলোনিয়াল যাদের এই সমস্যা আছে তারা এরকম পরাজিতের মনোভাব পোষণ করতে বাধ্য, যে না, মাতৃভাষাকে সর্বস্তরে মাধ্যম হিসেবে চালু করা যাবে না। সেখানে তাদের মাতৃভাষা সংক্রান্ত দাবি তারা সংকুচিত করতে রাজি আছেন, যদিও সেটা তারা ব্যাখ্যা করে বলছেন না। তারা হয়তো বুঝেছেন যে ইংরেজি মাধ্যমে পড়ানোর যে বিপুল শক্তিশালী ব্যবসায় ও তার লবি এই দেশে গড়ে উঠেছে, তার সঙ্গে লড়াই করা রাষ্ট্রেরও সাধ্যের, এমনকি ইচ্ছারও বাইরে। এক বিশাল মধ্যবিত্ত বা মধ্যবিত্ততা অভিমুখী শ্রেণী, মধ্যবিত্ততা অভিমুখী যাদের সমাজতত্ত্বে প্রোটো এলিট বলা হয়, প্রোটো এলিট শ্রেণী এই লবির পেছনে সমর্থন জোগাতে প্রস্তুত আছে। দ্বিতীয় অস্পষ্টতার জায়গা হলো 8ম শ্রেণী পর্যন্ত হতেই পারে। তারপরে যোগ করেছেন অ্যান্ড বিয়ন্ড কথার প্রতি। অ্যান্ড বিয়ন্ড বলতে কতদূর তা তারা আলোচনায় আনেননি। আমরা অ্যান্ড বিয়ন্ডটাকে ধরবো, এটা রবীন্দ্রনাথ ও অনুসরণ করি আমরা ধরেই নিয়েছেন, খুব বেশি নয়। তারা সেই চিরাচরিত ও অভ্যস্ত ঔপনিবেশিক শিক্ষানীতির অনিবার্যতা মেনে নিয়েছেন যে ঠিক আছে,
সেই মাতৃভাষায় কিছুটা এগোলো, শিক্ষা মাতৃভাষায় কিছুটা এগোলো, কিন্তু একটা সময় তো ইংরেজি মাধ্যমে সব পড়তেই হবে, হয়তো ক্লাস 9 থেকেই। তারপরে বিজ্ঞান, কারিগরি, ডাক্তারি, আইন, প্রতিষ্ঠান পরিচালনা বা ম্যানেজমেন্ট সব তো ইংরেজিতেই পড়তে হবে। এ তো ঊনবিংশ শতাব্দীতে সারা দক্ষিণ এশিয়ার নিয়তি হয়ে আছে। এ নিয়তি অপ্রতিরোধ্য, অপরিবর্তনীয়। যে কেন্দ্রীয় সরকার এবং শাসক গোষ্ঠী প্রতি কথায় দেশীয়তা এবং দেশপ্রেমের কথা বলেন, তাদের প্ররোচিত শিক্ষানীতি এর বেশি সাহস দেখাতে পারেনি। ঊনবিংশ শতাব্দীতে আর বিংশ শতাব্দীর প্রথমার্ধের ঔপনিবেশিক বাস্তবে হয়তো এই কথা মেনে নেওয়ার একটা পটভূমিকা ছিল, কিন্তু এই একবিংশ শতাব্দীতেই আমরা কি রবীন্দ্রনাথের সেই ক্ষোভ ভুলে থাকবো? শিক্ষার বাহন প্রবন্ধে পরিচয় বইতে যেটা আছে 1322, 1915-তে লিখেছেন, মাতৃভাষা বাংলা বলিয়াই কি বাঙালিকে দণ্ড দিতে হইবে? এই অজ্ঞানকৃত অপরাধের জন্য সে চিরকাল অজ্ঞান হইয়াই থাক। সমস্ত বাঙালির প্রতি কতজন শিক্ষিত বাঙালির এই রায় বহাল রহিল? সমস্ত কয়জন শিক্ষিত বাঙালির এই রায় কি বহাল রহিল? যে বেচারা বাংলা বলে সেই কি আধুনিক মনুসংহিতায় শূদ্র? বহু পরিচিত লাইন এগুলো। তার কানে উচ্চশিক্ষার মন্ত্র চলিবে না? মাতৃভাষা হইতে ইংরেজি ভাষার মধ্যে জন্ম লইয়াই তবেই কি আমরা দ্বিজ হই? 1322 শিক্ষার বাহন। মাতৃভাষার মাধ্যম যে গুরুত্বপূর্ণ তার একটি ঐতিহাসিক সাক্ষ্য আমরা সাক্ষরতা, আমাদের ভারতে সাক্ষরতার পরিসংখ্যান থেকে দেখাতে পারি। জানি না সকলের কাছে গ্রাহ্য হবে কিনা। ঊনবিংশ শতাব্দীর ভারতে মেকলের শিক্ষা নীতির পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পার হয়ে ভারতে যখন জনগণনা শুরু হলো 1872 থেকে, আমরা লক্ষ্য করি যে তাতে মাতৃভাষা যখন মাধ্যম ছিল না তার আগের অগ্রগতি এবং মাতৃভাষা মাধ্যম হওয়ার পরের অগ্রগতির চেহারাটাই বদলে গেছে। আমি পরপর এই শতকরা সাক্ষরতার পরিসংখ্যান তুলেছি, সেটা দেখুন যে 1872 থেকে 1931 পর্যন্ত যে সময় স্কুলগুলোতে এমনকি অনেক প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি মাধ্যমে পড়াশোনা হতো, এটা আমি আমার স্কুলে, প্রাইমারি স্কুলে ইংরেজির যে কমিটি রিপোর্ট তাতে আমি দেখিয়েছি অনেকে, এমনকি প্রাথমিক স্কুলে ইংরেজি মাধ্যম হতো একদম প্রথম থেকে। দ্বিতীয় পর্ব শুরু হলো 1941 থেকে, যখন অবিভক্ত ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পর্যন্ত অর্থাৎ স্কুল শিক্ষায় মাতৃভাষা পড়ার সুযোগ হয়েছে। বম্বে ইউনিভার্সিটিতে 1929-এ প্রথম হলো, তারপরে 1940 থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় ম্যাট্রিকুলেশনে মাতৃভাষা বাংলা স্বীকৃত হলো, এবং তারপর থেকে দেখুন পরিসংখ্যানগুলো দেখুন আপনারা। ইংরেজি মাধ্যম পর্ব 1872 3.75 100 জনের মধ্যে, 1881 4.32, 1891 4.62, 1901 5.4, 1911 5.9, 1921 7.2, 1921 9.5, 1, 1.5, 2 এইরকম করে পরিসংখ্যান এগিয়েছে, শতকরা হিসেব এগিয়েছে। 1941-এ দেখুন এই 9.5 থেকে 1941-এ 16.1 হয়ে গেল, লাভ দিয়ে প্রায় 9% বেড়ে গেল। 1952-তে 18, 51-তে 18.33, কিন্তু 1961-তে আবার একটা লাভ দিল প্রায় 10%, 28.3, 1971-এ 34.45, 1981-তে 43.87, 1991-এ 53.10, 0.21, 2001-এ 64.83, 2011-এ 74.04,
2020-তে অবশ্যই আমরা একটু পিছিয়ে গেছি, মানে নমুনা পরীক্ষায় স্যাম্পল সার্ভেতে যা দেখা গেছে 77.7, মাত্র 9 বছরে মাত্র 3% আমরা এগিয়েছি। কিন্তু এটা লক্ষ্য করা যায়, হয়তো ভেরিয়েবল গুলো, আমি একটা ভেরিয়েবলের উপর জোর দিয়েছি, মাতৃভাষা শিক্ষার সুযোগ বাড়লো, হয়তো স্কুলের সুযোগ বেড়েছে বা অনেক কিছু বেড়েছে, ফলে অন্যান্য ভেরিয়েবলও নিশ্চয়ই যোগ করতে হবে। কিন্তু আমি দাবি করছি যে মাতৃভাষা শিক্ষার সুযোগ বাড়ার জন্য এই সাক্ষরতার সুযোগ স্কুলের ছেলে মেয়েরা অনেক বেশি এসেছে, যে নিজের ভাষাতে শিখতে পারবো, এই দাবিটা আমি করছি। আপনারা মানবেন কিনা সেটা আপনাদের বিবেচনা। আমরা এমন দাবি করছি না, ওই বললাম সেটা আমি, যে বয়স্ক শিক্ষা আন্দোলন কিছু ছিল, বিচ্ছিন্ন চেষ্টা ছিল, পরে বয়স্ক শিক্ষা আন্দোলন 1988 থেকে ইউনেস্কোর টাকা আসার পর আমাদের ন্যাশনাল লিটারেসি মিশন হলো, সেখানে অনেক বেশি চেষ্টা হয়েছিল, কিন্তু তার আগেও কিছু ছিল। ফলে এই 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 পরিসংখ্যানটা আমরা লক্ষ্য করি। এই সূত্রেই আমাদের দ্বিতীয় প্রস্তাবে আমরা পৌঁছতে চাই, আগেরটির চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। সেখানে শুধু মাতৃভাষার কথাটা নিয়ে আমরা একটু মানে পরিচ্ছন্ন করবার চেষ্টা করেছি আমাদের ধারণাকে। এখানে হলো একটা ব্যবহারিক প্রয়োগ, শিক্ষা তার ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে আমরা কি বলবো, যে আমরা বলছি এখনো পর্যন্ত ঔপনিবেশিক শিক্ষানীতির খাঁচা ভেঙে এটা বেরোবার প্রস্তাব সেটা কেউ এরা করেননি, যে খাঁচা নতুন শিক্ষানীতি নির্ধারকেরাও ভাঙবার চেষ্টা করেননি, অথচ এই চেষ্টাই রাষ্ট্রের উদ্যোগে হওয়া উচিত ছিল। তা হলো মাতৃভাষা অন্তত অঞ্চলের প্রধান ভাষা যে মাধ্যম বা বাহন করে, রবীন্দ্রনাথ বাহন কথাটা বেশি পছন্দ করতেন, আমরা সব রকমের শিক্ষার উচ্চতম স্তর পর্যন্ত আমাদের ছাত্রছাত্রীদের পৌঁছে দিতে চাই, সব রকমের শিক্ষা। এই কথা এখন অনেকের কাছে অবাস্তব এবং অগ্রহণযোগ্য মনে হবে, তা আমি ধরে নিচ্ছি। আমি বিরোধী যুক্তিগুলি একে একে সাজাই, কেন হয়তো অনেকে হেসে উড়িয়ে দেবেন এই সব যুক্তিকে। এক, ভারতের মতো বহুভাষী দেশে সব মাতৃভাষাকে এমন ভাবে প্রস্তুত করা যায় না। এত প্রায় 114টার মতো মোটামুটি বড় ভাষা, 10,000-এর বেশি লোক বলে, অজস্র ছোট ছোট ভাষা 10,000-এর কম লোক বলে, সব ভাষার দিয়ে একটা সম্ভব হবে না, সেটা আমরা দাবি করছি। আমরা বলি ঠিক কথা, সব মাতৃভাষাকে নয়। কিন্তু আমি জানি আমাদের প্রধান ভাষাগুলি সংবিধানের 8ম শিডিউলে যে 22টি ভাষা তালিকাভুক্ত হয়েছে, তার মধ্যে অন্তত 12-13টি প্রাদেশিক ভাষা, যেগুলি বৃহৎ জনগোষ্ঠীরা বলেন এ কাজের যোগ্য হয়ে উঠতে পারে যদি এখন থেকেই আমরা তাদের পরিচর্যা শুরু করি। তার মধ্যে বাংলা অবশ্যই একটি। ছোট মাতৃভাষাগুলিকে সব দেশেই যা করতে হয়, আঞ্চলিক বৃহৎ ভাষার আশ্রয় নিতে হয়। ধরা যাক যেসব ভাষার বক্তা 10,000 বা তারও কম, সেগুলির ক্ষেত্রে এই আমাদের সুপারিশ কার্যকর হবে না বা ব্যবহারিক সীমাবদ্ধতার কারণেই। তাই ছোট ভাষাগুলিকে করতে হবে, যাকে LWC বা ল্যাঙ্গুয়েজ অফ ওয়াইডার কমিউনিকেশন বলে, তারই আশ্রয় নিতে হবে। কাজে সব ভাষাকে রাতারাতি এই কাজে লাগানো যাবে এমন দাবি আমরা করছি না, ভারতের মতো বহুভাষী দেশে সম্ভাবনা আছে। 2 নম্বর, এরপরেই যে ঔপনিবেশিক উদ্বেগ আমাদের মনে জেগে উঠবে তা হলো, তবে কি ইংরেজি ভাষাকে সম্পূর্ণ বাদ দেওয়া হবে? ছেলেমেয়েরা ইংরেজি বা অন্য ভাষা কিছু শিখবে না? এই প্রশ্নের উত্তরে বলি না, আমাদের ইংরেজিকে তুলে দেওয়ার দুরভিসন্ধি নেই, বরং এখন যেভাবে শেখানো হয় তার চেয়ে অনেক গুরুত্ব দিয়ে তার মৌখিক ও লিখিত দুটি রূপই শেখানো হোক, এই আমাদের দাবি। এখন বেশ কিছুদিন থেকে প্রযুক্তি আমাদের সহায়, ফলে অন্যান্য বিষয়ের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে ক্লাস 1 থেকেই ধরে নেওয়া যাক, ক্লাস 1 থেকে 11 ক্লাস পর্যন্ত ইংরেজি শেখানো হবে। বিদেশে যাকে লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ বলে, অর্থাৎ শুধু পড়ে বোঝবার জ্ঞান, তা নয়, সেভাবে নয়। ছাত্রছাত্রীরা যাতে
মুখে বলা এবং পড়ালেখায় ইংরেজিকে সৎসঙ্গে ব্যবহার করতে হবে পারে, সেই দিকে লক্ষ্য দিতে হবে। আমাদের নিজেদের পক্ষপাত ইংরেজি সাহিত্যের চেয়ে ইংরেজি ভাষার দিকে, সাহিত্য নয়। সাহিত্যে হয় কি, নানা সময়ে নানা রকম জিনিস পড়তে হয়, শেক্সপিয়ারও পড়তে হয়, মিল্টনও পড়তে হয়, আবার হয়তো এলিয়টও পড়তে হয়। ফলে ছেলেমেয়েরা সত্যি সত্যি ব্যবহারিক ইংরেজির ধারণাটা সবসময় পায় না। আমার ধারণা আধুনিক ইংরেজি ভাষা, সেটাই শেখাতে হবে ছেলে মেয়েদের, নতুন রকম সিলেবাস করে। সাহিত্য থাকবে হয়তো, কিন্তু আমি বলবো আধুনিক সাহিত্যের উপর জোরটা দিতে হবে, যা আধুনিক ইংরেজির কথনে পঠনে লিখনে আমাদের দক্ষ করে তোলে। সাহিত্য যারা পড়বে তারা নিশ্চয়ই কলেজ স্তরে সাহিত্যে আলাদা পাঠ নেবে, বা উচ্চ মাধ্যমিক স্তরেও হতে পারে। লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ হিসেবে আরেকটি ভারতীয় ভাষা, ধ্রুপদী ভারতীয় ভাষা, সংস্কৃত বা আরবি ফার্সি শেখানো যেতেই পারে 7 থেকে 9 পর্যন্ত, 3 বছর। আমরা অন্য কোনো ভারতীয় বা বিদেশি ভাষা, অর্থাৎ 3টির বেশি ভাষা, মাতৃভাষা বা সেই মাতৃভাষা, ইংরেজি এবং একটি ওই ধ্রুপদী ভাষা, এর বাইরে স্কুল স্তরে আর কোনো ভাষা শেখানোর পক্ষপাতী নই। নতুন শিক্ষানীতির প্রস্তাবকেরা যেখানে 5টি ভাষার কথা ভেবেছেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তাকে আমরা অবাস্তব বলে মনে করি। মনে রাখতে হবে, মানুষ ভাষা শেখে, তার বেশিরভাগ মানুষ তার প্রয়োজনে লাগবে বলে। শখ করে ভাষা শিখলে, তার চর্চা না থাকলে সে জ্ঞান দুদিনে মুছে যায়। তাই যারা দেশি বা বিদেশি ভাষা শিখবে, তারা নিজেদের তাগিদে হয়তো সন্ধেবেলা তার ভিন্ন পাঠ নেবে, বা অনলাইনে ইউটিউব, এখন পাওয়া যায় ইউটিউবে ভাষা শেখার প্রচুর প্রোগ্রাম হয়েছে, তাতে পাওয়া যায় ভিন্ন পাঠ নেবে। আছে কলকাতা শহরে কলকাতা বিশ্ববিদ্যালয়, রামকৃষ্ণ মিশন, ইনস্টিটিউট অফ কালচার, বিভিন্ন কনসুলেটের সঙ্গে যুক্ত নানা সংস্থায় বিদেশি ও দেশি ভাষার পাঠ নেবার সুযোগ আছে। কলকাতার বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে এই সুযোগ বিস্তারিত করতে হবে। নেতাজি সুভাষে যদি এই সুযোগ আসে অনলাইনে ভাষা শিক্ষা দেবার, আমি খুব আনন্দিত হব। নেতাজি সুভাষ বিশ্ববিদ্যালয় অনলাইনে ভাষা শিক্ষার সুযোগ যদি আনা যায় এবং বিস্তারিত করা যায়। তাছাড়া ওই অনলাইন ইউটিউবে প্রচুর আছে। ফলে প্রধান দেশি বা বিদেশি ভাষাগুলি শেখার সুযোগ বেড়েছে এবং আরো বাড়ানো উচিত। আমরা ইংরেজির প্রতি একটু পক্ষপাত দেখাচ্ছি ঔপনিবেশিক সংস্কার পোষণ করি বলে নয়। তা এখন বিশ্বের অর্থনীতির এবং বাণিজ্য ব্যবস্থার ভাষা। ফলে বৈশ্বিক জীবিকা আর শিক্ষাগত উচ্চাকাঙ্ক্ষা যে ছাত্রছাত্রীর আছে, স্কুল স্তরেই তাকে ইংরেজি বলা ও লেখাপড়ায় যথেষ্ট পোক্ত করা হোক। কিন্তু শেষ পর্যন্ত শিক্ষার মাধ্যম হোক মাতৃভাষা বা সেই মাতৃভাষা, এই আমাদের প্রস্তাব। কিভাবে সেটা করা যায় এ নিয়ে ধাপে ধাপে এগোনোর বিষয়ে রাষ্ট্রের শিক্ষাবিদরা আলোচনার জন্য মিলিত হন। একটু সংকোচের সঙ্গে বলছি, বাংলাদেশে আমার এই বিষয়ে একটি প্রস্তাব আলোচিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গত 22শে ফেব্রুয়ারি তারিখে। সেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত থেকে তারা নিজেরা যথেষ্ট গুরুত্বের সঙ্গে এই প্রস্তাবটি বিবেচনা করেছে। কিন্তু এই প্রস্তাবও কি অবাস্তব শোনাচ্ছে? পৃথিবীর নানা দেশে শিক্ষার মাধ্যম কোথায় কি, তা নিয়ে গুগল খোঁজ করলেই দেখব যে আমাদের চেয়ে ছোট, দুর্বল অনেক দেশে বহুদিন থেকে এই ব্যবস্থা চালু রেখেছে। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, গ্রিস, মধ্যপ্রাচ্যের নানা দেশ, পূর্বতন সোভিয়েতের নানা সদস্য দেশ এখন স্বাধীন, গ্রিস তো বলেইছি আগে, ইত্যাদি, যেমন জাপান, চীন, ইউরোপের নানা দেশ, এগুলো আমি দক্ষিণ আমেরিকার প্রায় সব দেশ এই যে নিজেদের ভাষায় সব রকমের শিক্ষা দেয়। এবং অনেক দেশে ইংরেজির গুরুত্ব আমরা যা ভাবছি তা যে অনেক কম, সেটা একটুখানি খোঁজ নিলেই এই গুগলেই পাওয়া যাবে কোন দেশে শিক্ষার প্রধান মাধ্যমটি। সেগুলো গুগলে খোঁজ নিলেই আপনারা পাবেন। দেশ ধরে ধরে যদি আপনারা দেখেন পাবেন কোন পৃথিবীর কোন দেশে মানে
ইংরেজি শিক্ষার মাধ্যম শেষ পর্যন্ত খুবই কম। যে প্রশ্নটা তারপরে আসবে যে আমাদের ভাষা কি যথেষ্ট যোগ্য, বাংলা ভাষা কি যথেষ্ট যোগ্য? এটা একটা বৈধ প্রশ্ন, সঙ্গত প্রশ্ন। একটা সমস্যা আমরা সবাই জানি, উপরের স্তরের জন্য যথেষ্ট পাঠ্যপুস্তক তৈরি করিনি আমরা। করিনি তার কারণ তো এই যে আমরা ওই ঔপনিবেশিক বিশ্বাসটাই ধরে বসেছিলাম যে আমাদের ভাষার দৌড় ওই স্কুল পর্যন্ত, তারপরে ইংরেজি ছাড়া আমাদের গতি নেই। নীতির আগে শুধু ভাষা প্রেমের জন্য সকলে পাঠ্য বই লিখবেন, পাঠ্য হবে না কোনোদিন ভেবে, এটা তো হয় না। নীতিটা গ্রহণ করলেই পাঠ্যপুস্তক লেখা হবে বা অনুবাদ করা হবে। পূর্ব পাকিস্তানে বাংলা একাডেমি আর বাংলাদেশ যে একসময় করেছিল, আমাদের দেশের রাজ্য পুস্তক পর্ষদগুলি একসময় খুব উৎসাহ নিয়ে সেই কাজ শুরু করেছিল। এখন তারা একটু ঝিমিয়ে পড়েছে বলে মনে হয়। আমাদের একাডেমিকেও কাজে লাগানো যায়, বিশ্ববিদ্যালয়গুলির প্রকাশনা বিভাগকেও, এমনকি বেসরকারি প্রকাশকেরাও মনে হয় যদি পাঠ্য হয় উচ্চ শিক্ষায়, যদি মাতৃভাষা মাধ্যম হয়, তাহলে বেসরকারি প্রকাশকেরাও দলে দলে এগিয়ে আসবেন। আমাদের দেশে পণ্ডিত অধ্যাপকের অভাব নেই যারা নিজেদের ভাষায় লিখতে ইচ্ছুক। একটু অভ্যাস করলে সকলেই লিখতে পারবেন সহজ ভাষায় পাঠ্য বই। শান্তিনিকেতনের প্রয়াত পদার্থবিদ দীপঙ্কর চট্টোপাধ্যায় রাজ্য পুস্তক পর্ষদের জন্য গ্র্যাজুয়েট এর সাম্মানিক স্তরের চমৎকার পদার্থবিদ্যা বই লিখেছেন রাজ্য পুস্তক পর্ষদের হয়ে। ঊনবিংশ শতাব্দীতে যখন বাংলায় ডাক্তারি পড়ানো হতো তখন বাংলায় ডাক্তারির বই কম বেরোয়নি। এখানে রবীন্দ্রনাথের কথাই আমাদের মনে করতে হবে। ওই উদ্ধৃতি দিচ্ছি, শিক্ষা না চলিলে, ওই শিক্ষার বাহনে, শিক্ষা না চলিলে শিক্ষা গ্রন্থ হয় কি উপায়ে? শিক্ষা গ্রন্থ বাগানের গাছ নয় যে শৌখিন লোকে শখ করিয়া তাহার কেয়ারি করিবে, কিংবা সে আগাছাও নয় যে মাঠে বাটে নিজের কুলকে নিজেই কণ্টকিত হইয়া উঠিবে। বাংলায় উচ্চ অঙ্গের শিক্ষা গ্রন্থ বাহির হইতেছে না, এটা যদি আক্ষেপের বিষয় হয় তবে তার প্রতিকারের একমাত্র উপায় বিশ্ববিদ্যালয়ে উচ্চ অঙ্গের শিক্ষা প্রচলন করা। তবে আগে আমি বলছি যে এই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা করতে পারে, একটা কর্মশালা করতে পারে যে পাঠ্য বইয়ের বাংলা ভাষাটা কিরকম, কিভাবে লিখবেন পাঠ্য বই, উচ্চ স্তরের পাঠ্য বই, প্রাথমিক স্তরের পাঠ্য বই এখন অনেক বলবো ছাত্র বন্ধু হয়েছে, স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়েছে, ছবি আছে, এ আছে। এটা আমরা বাংলায় 40 বছর আগে থেকে আমরা দেখছি এখনো সেই স্টুডেন্ট ফ্রেন্ডলি পাঠ্য বই হয়েছে। স্কুল স্তরের পাঠ্য বইয়ে আমরা আগে দেখতাম, শুভশঙ্কর মনে করতে পারবে, যে একটু ভাষার আধিপত্য ছিল। সাধু ভাষায় লেখা হতো, তাদের একটু জটিল ভাষায় লেখা হতো, ছেলেমেয়েরা নিজেরা পড়ে বুঝতে পারতো না, শিক্ষকদের বোঝাতে হতো। ভাষার এই আধিপত্যের জায়গাটা আমি বলছি যে সরিয়ে দিয়ে সহজ করে কিভাবে পাঠ্য বই লিখতে হবে সে সম্বন্ধে কর্মশালা হতেই পারে। সেলফ লার্নিং এর সুযোগ ছিল না। মনে রাখতে হবে কোন লেখকের হাতে বাংলা ভাষাও এমনকি চলিত ভাষাও ইংরেজির চাইতে কঠিন মনে হতে পারে। অনেক লেখক আমরা যারা পারি না তাদের হাতে বাংলা ভাষাটাও অনেক কঠিন হয়ে যেতে পারে। তা যাতে না হয় তার জন্য স্কুল স্তর থেকে ধারাবাহিক প্রয়াস দরকার। সেই জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে, একাডেমিতে বা অন্যত্র কর্মশালা করা যেতেই পারে। সেখানে লিখন নীতি, পরিভাষা নীতি, পরিবেশন নীতি ইত্যাদি নিয়ে আলোচনা হবে। বানান নীতি সব তো বটে। এসব কাজে বেসরকারি প্রকাশকেরাও সাহায্য করতে এগিয়ে আসবে। পরিশেষে বলি, রবীন্দ্রনাথের মাতৃভাষার ধারণা নিয়ে যতই প্রশ্ন তুলি, এই বক্তৃতায় আমার আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথকেই অনুসরণ করে। শিক্ষার বাহন প্রবন্ধেই রবীন্দ্রনাথ বলেছিলেন আগে, বিশ্ববিদ্যালয়ের মোড়টার কাছে ইংরেজি বাংলার দুটো বড় রাস্তা খুলিয়া দেওয়ার কথা। ইংরেজি বাংলার দুটো বড় রাস্তা খুলিয়া। তবে আমরা এটা 1915 বলেছিলেন, আর আমরা 1936
এটা তুলে আমার কথা শেষ করব। রবীন্দ্রনাথের শিক্ষার সাঙ্গীকরণ থেকে তার আবেদনকে উদ্ধৃত করব, করে আমাদের বক্তৃতা শেষ করব। উদ্ধৃত করছি। অবশেষে আমার নিবেদন এই যে, আজ কোন ভগীরথ বাংলা ভাষায় শিক্ষা স্রোতকে বিশ্ববিদ্যার সমুদ্র পর্যন্ত নিয়ে চলুন। দেশের সহস্র সহস্র মন মূর্খতার অভিশাপে প্রাণহীন হয়ে পড়ে আছে, এই সঞ্জীবনী ধারার স্পর্শে বেঁচে উঠুক। পৃথিবীর কাছে আমাদের উপেক্ষিত মাতৃভাষার লজ্জা দূর হোক। বিদ্যা বিতরণের অন্ন সত্র স্বদেশের নিত্য সম্পদ হয়ে আমাদের আতিথ্যের গৌরব রক্ষা করুক। সবাইকে নমস্কার। অনেক ধন্যবাদ স্যার। অধ্যাপক সরকারের অসাধারণ একটি বক্তৃতা আমরা শুনলাম। এই অর্থে অসাধারণ নয় যে বক্তৃতাটায় প্রচুর রেফারেন্স এবং ইত্যাদি ছিল। সারা জীবনের কাজ এবং অভিজ্ঞতার নিরিখ না থাকলে এইরকম ভাবে রেকমেন্ডেশন বা কোনো প্রস্তাব রাখা যায় না, সেটা আমরা সকলেই বুঝি। আপনি যে আমাদের মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে আপনাদের বক্তৃতার মধ্যে দিয়ে এতগুলো প্রস্তাব রাখলেন, আমরা সর্বাঙ্গীন ভাবে চেষ্টা করব সেগুলো নিয়ে নতুন করে আলোচনা করতে, নতুন করে ভাবতে এবং কিছু উদ্যোগ গ্রহণ করতে। আমাদের যে প্রসিডিওর আছে, যে পদ্ধতি আছে তার মধ্যে দিয়ে, এবং সেখানে আপনাকে আবারও চাইবো বিষয়গুলোকে আরো সুন্দর করে যাতে উপস্থাপিত হয় এবং আমাদের যাতে বুঝতে সুবিধা হয়, এরকম ভাবে বই লেখা ইত্যাদি কাজ যেগুলো বলছিলেন আর কি। অনেক ধন্যবাদ এরকম একটা প্রস্তাব আমাদের এইবারের বক্তৃতায় সম্মত হওয়ার জন্য, এবং তা আমরা অনলাইনে করতে বাধ্য হলাম এই রকম কোভিড পরিস্থিতিতে। আজকে সভায় সভাপতিত্ব করছেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য মহাশয় অধ্যাপক শুভশঙ্কর সরকার। আমি আমাদের এই বক্তৃতার শেষে সভাপতির অভিভাষণ দেওয়ার জন্য তাকে অনুরোধ করছি। আমি প্রথমে আমার আন্তরিক কৃতজ্ঞতা শ্রদ্ধা নিবেদন করছি অধ্যাপক পবিত্র সরকার মহাশয়কে। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, তার সাহিত্য চর্চাও বহুমুখী। এছাড়াও তিনি প্রসিদ্ধ একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর। তাকে আমি সেভাবে দেখেছি অনেকদিন। তিনি উপাচার্য ছিলেনই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তাছাড়া তিনি যখন পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যান, সেই সময় আমি ডিপিআই ছিলাম। অতএব স্যারের সাথে আমি কিছুদিন কাছাকাছি আসতে পেরেছিল। তার সম্বন্ধে আর কিছু আমার বলার নেই, কারণ তিনি এত প্রসিদ্ধ, এত পরিচিত মানুষ, তার সম্বন্ধে আমাদের আর নতুন করে কিছু বলার নেই। এত বিশ্লেষণ ধর্মী, এত ভালো লাগলো তার এই বক্তৃতা, এত গভীর, এটা আমার সবচেয়ে ভালো লাগলো। তিনি আমাদের দুটি প্রস্তাব রেখেছেন আমাদের ইউনিভার্সিটির জন্য। তার মধ্যে একটা হচ্ছে যে উচ্চশিক্ষায় যে পাঠ্য বই, সেটা লেখায় মাতৃভাষার মাধ্যমে কিভাবে লেখা হবে তার একটা কর্মশালার কথা বলেছে। আমি মননকে অনুরোধ করব যে মনন যেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়, কারণ এটা আমাদের দিক থেকে দরকার। ছাত্ররাও কিন্তু আমাদের মাঝে মাঝেই বলে যে আমাদের যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলো আবার একটা রিভিশন প্রয়োজন হয়েছে। আগে ভালোই লেখা হয়েছিল, কিন্তু আমাদের আরো আধুনিকভাবে এই বইগুলোকে লিখতে হবে, বাংলা ভাষাটাকে আরো সাবলীল করতে হবে। সেই এগুলো এখন যেগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রেই ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে, সেইটা ওরকম ভাবে না করে আরো আধুনিক করতে হবে, সাবলীল করতে হবে। বাংলাদেশের যেমন লেখা হয় সেগুলো আমার খুব ভালো লাগে, সেরকম যদি করা হয়। আরেকটা হচ্ছে অনলাইনে যদি কোনো পোস্ট, সেটা হলে কি হবে, আমাদের যে প্রত্যন্ত জায়গায়, যে যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা আছে তাদেরও আমরা অ্যাক্সেস করতে পারবো বাংলা ভাষা, যারা বাংলা ভাষাভাষী আছে। আমার মনে হয় মনন এইগুলো নিয়ে বিচার করুন, একটু চিন্তা ভাবনা করুন, এবং আমার মনে হয় একটা সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আপনি আসুন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্যারও যদি সম্মত হন তাহলে আমরা স্যারের কাছেও এটা সম্বন্ধে কিছু তার বক্তব্য সেটা আমরা শুনব। আমাদের মধ্যে এই অনুষ্ঠানটি এটা ৬ষ্ঠ রবীন্দ্রনাথ টেগোর মেমোরিয়াল লেকচার। এটা যিনি আয়োজন করলেন সে হচ্ছে আমাদের মনন, অধ্যাপক মনন কুমার মণ্ডল। মনন
এটা রেগুলারলি করুক এবার থেকে, সেটাই আমি মননকে বলবো। মনন, এটা একটা গ্যাপ হয়ে গেছে, এইবারের সেটা গ্যাপ হয়েছে, প্রতি বছর যাতে এটা হয় সেটা হলে ভালো হয়। তবুও এটা খুব ভালো হয়েছে, যদিও অনলাইনে হয়েছে, অনলাইন ছাড়া আমাদের এখন গতি নেই, কিন্তু খুব ভালো লাগলো। এটা অনেকে এসছে, আমি দেখলাম প্রায় 70 জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমাদের মধ্যে আছেন আমাদের নিবন্ধক শ্রী কিশোর সেনগুপ্ত, তিনি আমাদের সাথে রয়েছেন, অনেক ব্যাপারে আমাদের সাহায্য করেন। অনির্বাণ রয়েছে, অনির্বাণ আমাদের সিকা, সিকা মানে যেটা অন্যান্য ইউনিভার্সিটিতে আইকিউএসি, সেটা আমাদের ওপেন সিস্টেমের সিকা বলে, সেন্টার ফর ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স, সেইটারও ডাইরেক্টর। এবং এছাড়াও ও আরো কয়েকটা মানে স্কুলের সে হচ্ছে ডাইরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছে। অনির্বাণ খুব সুন্দরভাবে আমাদের ইউনিভার্সিটির ন্যাকের যে বিষয়টি সেটা তুলে ধরেছে। অনির্বাণ, সবাইকে ধন্যবাদ। আর এছাড়া আমি দেখছি আমাদের অনেক সহকর্মী রয়েছে এবং এছাড়া অনেক সুধীজন রয়েছে এই অনুষ্ঠানে যারা পার্টিসিপেট করলেন। আমি অনেককেই চিনি, তাদের প্রত্যেকের নাম বলার পরিসর এটা নয়, তাদের সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। এই কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মননকে আরেকবার অনুরোধ, মনন আজকের এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেগুলো কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। নমস্কার স্যার, আপনাকে আরেকবার আমি আন্তরিক নমস্কার জানাচ্ছি। নমস্কার। অনেক ধন্যবাদ স্যার। সভাপতির ভাষণে আপনি এই যে উত্থাপিত প্রসঙ্গগুলো তাকে নিয়ে আরো আমাদের এগোনোর জন্য বললেন। আমরা নিশ্চয়ই এই বিষয়টা আমাদের একদমই কার্যকরী ক্ষেত্র, তার কারণ আমাদের বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের একমাত্র মুক্ত বিশ্ববিদ্যালয় আফটার ইগনু যারা এরকম একটা থ্রেশহোল্ড পার করেছি, তার একটা বড় দিকই ছিল আমাদের স্টাডি মেটেরিয়াল বিজ্ঞানের বিভিন্ন ভাষায়, সমাজতত্ত্বের বিভিন্ন ভাষায়, সেটা আমরা বাংলায় পড়াই। এবং এই সূচনা পর্ব থেকে অধ্যাপক সরকারেরা প্রভূত পরিশ্রম এবং পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন, আমরা সকলেই জানি। যাই হোক, আমি আরেকবার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অধ্যাপক স্যারকে, প্রফেসর সরকারকে এবং আমার সম্মানীয় ভাইস চ্যান্সেলর স্যারকে। এবার অনুষ্ঠানের শেষে ভোট অফ থ্যাঙ্কস বা ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমাদের বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক কিশোর সেনগুপ্ত মহাশয়কে আমি অনুরোধ করব যে তিনি যাতে অনুষ্ঠানের ফর্মাল ভোট অফ থ্যাঙ্কস বা ধন্যবাদ জ্ঞাপন করেন। নমস্কার, আমি নিবন্ধক নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফে আজকে যে বিশ্ববিদ্যালয়ের যে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে, তার প্রধান বক্তা মাননীয় অধ্যাপক পবিত্র সরকার মহাশয় তার বক্তৃতায় সুন্দরভাবে বাংলা ভাষা ও সমকালীন মাতৃভাষায় শিক্ষা পদ্ধতি সম্পর্কে অনেক অজানা তথ্য আমাদের কাছে দিয়েছেন। আমরা তার এই অনবদ্য বক্তৃতার জন্য ও তার মূল্যবান সময় আজকে আমাদের দেওয়ার জন্য আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানের সভাপতি ও আমাদের মাননীয় সহ উপাচার্য মহাশয় শ্রী শুভশঙ্কর সরকার মহাশয়কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। তিনিও অনেক কিছু বলেছেন যেগুলো আগামী দিনে আমাদেরকে ইমপ্লিমেন্ট করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা এবছর যে ন্যাক অ্যাক্রিডিটেশনে গ্রেড এ পেয়েছি, সেটার সবাইয়ের প্রচেষ্টায়, বিগত কয়েক বছরের অনবদ্য প্রচেষ্টায় এটা সার্থক হয়েছে, কিন্তু তার মেন লিডারশিপ আমাদের মাননীয় সহ উপাচার্য মহাশয়। এবং তাই জন্যে আমরা তার নেতাজি সুভাষ ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের সহ উপাচার্য মহাশয়কে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই প্রফেসর মনন কুমার মণ্ডল, ডাইরেক্টর অফ হিউম্যানিটিস, এবং প্রফেসর অনির্বাণ ঘোষ, ডাইরেক্টর এসবিএস অ্যান্ড এসবিএস অ্যান্ড ডাইরেক্টর সিকা। ওনারা এই সুন্দরভাবে এই অনুষ্ঠানটা করেছেন, উপস্থাপন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানীয় শিক্ষক, অশিক্ষক কর্মচারী ও অন্যান্য সম্মানীয় ব্যক্তি যারা আছেন, আমরা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। অনুষ্ঠানের একদম শেষ লগ্নে আমরা চলে এসেছি এবং
সবাইকে আগামী দিনের শুভকামনা জানিয়ে ও সকলের সম্মতি সাপেক্ষে আজকের এই রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতা 2021 এর পরিসমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। তারে হিসাব মিলাতে হলো মন নহে রাজি, কি পাইনি আজ হৃদয়ে ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজে, কি পাইনি ভালোবেসেছিল এই ধরনীরে, ভালোবেসেছিল ভালোবেসেছিল এই ধরনীরে, ভালোবেসেছিল সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তের দক্ষিণ সমীরে ভরেছে আমারি সাজে, কি পাইনি